আসসালামু আলাইকুম রাসেল ভাই। জানি আল্লাহর রহমতে আপনি সর্বদাই ভালোর দলে থাকেন। আমি সুকান্ত মাইতি আজ একটি ভয়ঙ্কর নিকৃষ্ট কালো জাদুর ঘটনা নিয়ে হাজির হয়েছি। আজ যে ঘটনাটি শেয়ার করব এটি আমার এক বন্ধু সন্তোষের কাছ থেকে শোনা। এবার ছুটিতে দেশে গিয়ে বন্ধু বান্ধবের কাছে যে সমস্ত ঘটনা কালেক্ট করেছি এটি তার মধ্যে একটি। ঘটনাটি সন্তোষদের গ্রামের বাড়ির। তার বাড়ি পশ্চিমবঙ্গের আসানসোলের কোন একটি গ্রামে। প্রসঙ্গত কিছু কারণবশত আমি তার গ্রামের নামটি উল্লেখ করলাম না। সন্তোষের কাছ থেকে আরো বেশ কয়েকটি ঘটনা কালেক্ট করেছি, পরবর্তীতে একে একে শেয়ার করব। যাই হোক, মূল ঘটনায় প্রবেশ করা যাক। সন্তোষ বলা শুরু করে। আজ থেকে প্রায় বছর 50 আগের ঘটনা, কিন্তু এত বছর আগে ঘটলেও ঘটনার নির্মমতা এতটাই ছিল যে আজও আমাদের এলাকায় লোকেদের মুখে মুখে ঘটনাটি নীরবে ঘুরে বেড়াচ্ছে। সালটা সম্ভবত 1972 কি 73। আজকালকার মতো এত উন্নত প্রযুক্তি, শহুরে আধুনিকতা, প্রতিপত্তি না থাকলেও তখনকার দিনে গ্রামের মানুষও নেহাত গরিব বা মূর্খ ছিল না। পুকুর ভর্তি মাছ, গোয়ালে স্বাস্থ্যবতী গাভী বাছুর, গোলা শস্যে পরিপূর্ণ। বিষয়াশয় সম্পত্তির অভাব যেমন ছিল না, তেমনি আবার বর্তমান মানুষের ন্যায় সম্পত্তির প্রতি লোভ লালসা, ভাই ভাই দ্বন্দ্ব, প্রতিহিংসার কমতিও ছিল না। সেরকমই একটি প্রতিপত্তিপূর্ণ পরিবার ঘোষাল বাড়ির ঘটনা। ঘোষাল পরিবারে দুই ভাই। বড় ভাইয়ের নাম সুরেশ ঘোষ ও তার স্ত্রীর নাম কঙ্কনা ঘোষ, এবং ছোট ভাইয়ের নাম অখিলেশ ঘোষ ও তার স্ত্রীর নাম গীতা ঘোষ। বড় ভাইয়ের আগে বিয়ে হলেও বহু বছর তারা নিঃসন্তান ছিল। এর ফলে গ্রামের মানুষ পিঠ পিছে কঙ্কনাকে নানা খোঁটা দিত। কেউ কেউ বাছা বলত, কেউ আবার অপয়া। অথচ সামনে কারোর কিছু বলার সাহস ছিল না, পাছে না তাদের ওপর কঙ্কনার কুনজর পড়ে। কারণ সে টোটকা, কালো জাদু টোনা, বানমারা ইত্যাদি বিদ্যায় পারদর্শী ছিল। কেউ কারো কিছু অনিষ্ট করতে চাইলে চুপিসারে তার কাছে এসে টোটকা আদি করে যেত। এই নিয়ে অত্র এলাকায় কঙ্কনার একটা খ্যাতি ছিল, বা বলা ভালো কুখ্যাতি ছিল। যদিও পরবর্তীতে সুরেশ ও কঙ্কনার একটি মেয়ে হলেও তার পূর্বে অখিলেশ এবং গীতার কোল আলো করে 3টি সন্তান হয়, 2টি ছেলে ও একটি মেয়ে। কঙ্কনা সেটা কোনো মতে মেনে নিতে পারছিল না। কোথায় তার কেবলমাত্র একটি মেয়ে, আর তার দেওরের 2টি ছেলে সহ একটি মেয়ে? সুরেশ ও অখিলেশ পৈতৃক সম্পত্তি নেহাত কম ছিল না তাদের। ছোট বড় মিলিয়ে 3টি দিঘি, প্রায় বিঘা 25 চাষের জমি, একতলা করে 2টো দালান বাড়ি, গোয়ালে গো সম্পত্তিও অনেক। দুধ দেয়া গাভী 6টি, 4 জোড়া বলদ, 2টি গরুর গাড়ি, এছাড়া মফস্বলে 2টি দোকান, একটি কীটনাশক সার ওষুধের দোকান, অপরটি কাপড়ের বস্ত্রালয়। অথচ ছেলে না থাকায় ভবিষ্যতে সবকিছুই হাতছাড়া হয়ে যেতে পারে। সমস্ত সম্পত্তির মালিকানা অখিলেশের হাতে চলে যাওয়ার আশঙ্কায় প্রতিহিংসার আগুনে কঙ্কনা ভেতরে ভেতরে জ্বলছিল। সুরেশ ও অখিলেশের মা নেই, বহুদিন আগে রোগগ্রস্ত হয়ে মারা গেছেন। বাবা ছিলেন, কিন্তু বার্ধক্যজনিত কারণে এই বুঝি যায় রয় অবস্থা। তাই তিনি বেঁচে থাকতে তার সমস্ত সম্পত্তি 2 ছেলের মধ্যে ভাগ করে দেন। সুরেশ বড় ছেলে হওয়ায় তাকে ভাগের চেয়ে কিছুটা বেশি দিয়েছিলেন। কেবল একটি গাভী, 1 জোড়া বলদ, কাপড়ের বস্ত্রালয়, একটি দিঘি, একটি দালান বাড়ি সহ 10 বিঘা চাষের জমি ছোট ছেলে অখিলেশকে দেন। এতে অবশ্য গীতার আপত্তি থাকলেও সহজ সরল মনের মানুষ অখিলেশ বাবার কথার অমান্য না করে বিনা প্রতিবাদে হাসি মুখে সবকিছু মেনে নিয়ে গীতাকে বুঝিয়ে শান্ত করে। তবুও কঙ্কনার খিদে মেটে না। পুরো সম্পত্তিটা সে একাই ভোগ করতে চাইত। দুজনের পরিবার পাশাপাশি 2টি দালান বাড়িতে থাকলেও ওদের বাবা যতদিন বেঁচে ছিলেন তারা একসাথে খাওয়া দাওয়া করত। কিন্তু তিনি মারা যাওয়ার পর 2 ভাই আলাদা হয়ে যায়। বাড়ির 2 বউয়ের মধ্যে প্রায়শই খিটির মিটির লেগেই থাকত। গীতা বড় ঘরের মেয়ে, স্বভাবতই সে ছিল স্বাধীনচেতা, বুদ্ধিমতী, দেখতে নেহাত মন্দ ছিল না। পাড়া প্রতিবেশীদের মতে ব্যবহারে ও দেখতে শুনতে কঙ্কনার চেয়ে সে নাকি ঢের গুণে ভালো ছিল। আর এই ব্যাপারটা কঙ্কনা মোটেও হজম করতে পারত না। সারাক্ষণ
যখনই কোনো না কোনো জাদু টোনা টোটকা করে গীতার ক্ষতি করতে চাইলেও প্রতিবারই গীতা কোনোভাবে ওপরওয়ালার কৃপায় বেঁচে যেত। এদিকে অতিরিক্ত বিষয়াশয় সম্পত্তি পেয়ে সুরেশের অহংকারের মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছিল। ধরাকে সে সরাজ্ঞান করত না, তাই কঙ্কনার অন্যায় সে জেনে শুনেই মেনে নিত। দেখতে দেখতে 1 বছর কেটে যায়। কঙ্কনা কালো জাদু টোটকা ঝাড়ফুঁকের মতো মাত্রা বাড়লেও ফল সেরকম পাচ্ছিল না। ধীরে ধীরে গীতাও সবকিছু ঠাহর করতে পারছিল, কিন্তু সে তোয়াক্কা করেনি। একদিন সন্ধ্যায় সুরেশ বিরক্তির স্বরে কঙ্কনাকে বলে, কি হলো, তুমি নাকি টোটকা কালো জাদু করায় বিশাল পণ্ডিত? এতদিন ধরে ভাইদের তো কত কিছুই করলে, কিছুই তো করতে পারলে না। 2-1টা বান মেরে কেউ গুণীন হয়ে যায় না, যত সব। দেখো, আমার কিন্তু জমিগুলো চাই। কঙ্কনা চুপচাপ স্বামীর লাঞ্ছনা শুনতে শুনতে দাঁত কটমট করে চাবাচ্ছিল। সুরেশের তাচ্ছিলের চেয়ে তার গায়ে কাঁটা দেওয়ার মতো বিচ্ছিল সে এখনো কেন অখিলেশদের বাঁচিয়ে রেখেছে ছোটখাটো টোটকা করে। তবে আর না, সে এবার মোক্ষম চালটা চালবে। রাগে ফুঁসতে ফুঁসতে কঙ্কনা বলে, আচ্ছা, আমার ক্ষমতা নিয়ে তোমার মনে সন্দেহ আছে? তোমার আপন ভাই বলে এতদিন দয়া করে তেমন কিছু করিনি, কিন্তু এবার দেখো আমি কি করি। তুমি শুধু তাদের 5 জনের মাথার চুল এনে আমাকে দাও, তারপর দেখো আমি কি করি। কথাগুলো অখিলেশ শুনে ফেলে। তার ভয় হতে লাগে। একই বাস্তুতে পাশাপাশি 2টি দালান বাড়িতে 2টি পরিবার থাকে। মাথার চুল আঁচড়াতে গিয়ে কোনো না কোনোভাবে চুল তো পড়েই। এখন তা যদি বৌদির হাতে লাগে তাহলে অনর্থ হয়ে যাবে। এই ভেবে অখিলেশ আতঙ্কে শিউরে ওঠে। সে আর দেরি না করে সঙ্গে সঙ্গে গিয়ে সুরেশকে বলে, দেখো দাদা, আমার এই বাড়ি সহ দেখি তোমাকে লিখে দিচ্ছি। আমি আমার পরিবার নিয়ে শীঘ্রই এখান থেকে চলে যেতে চাই। শুনে শুনে জিজ্ঞেস করে, কেন? তখন উত্তরে অখিলেশ জানায় যে তার এবং বৌদির কথোপকথন সে শুনে ফেলেছে। গীতা পাশেই ছিল, সে এই সব কিছুকে তোয়াক্কা করে না। তাই সে স্বামীকে বলে, দেখো, তুমি স্বামী, যেখানে নিয়ে যাবে সপরিবারে আমরা সেখানে গিয়ে থাকবো। তবে এদেরকে তুমি ভয় করো না, এসব টোনা টোটকা কাটার কাঠ আমার কাছে আছে। আমি যে বংশ থেকে এসেছি সেখানে এদের মতো ছোটখাটো জাদু টোনা নগণ্য মানুষকে আমরা গুনতিতেই ফেলি না। এরপর গীতা কঙ্কনার উদ্দেশ্যে গর্জে ওঠে। তার দিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে বলে, দিদি, ক্ষমতা থাকলে তোমার যা করার তুমি করে দেখাও, আমিও দেখি তোমার দৌড় কত দূর। ঘর সংসারে 4টে বাসন এক জায়গায় থাকলে ঠোকাঠুকি তো লাগবেই, কিন্তু যে বিষয় নিয়ে কঙ্কনা ও গীতার মধ্যে কথা কাটাকাটি হচ্ছে তা মোটেও কোনো সাধারণ বিষয় নয়। 2 ভাই সেটা বুঝতে পেরে বড় কিছু ঝগড়ার আগে যে যার স্ত্রীকে শান্ত করতে ব্যস্ত হয়ে পড়ে। গোটা একটা দালান বাড়ি পেয়ে যাওয়ায় কঙ্কনা হয়তো খুশি হয়ে অখিলেশদের আর তেমন কিছু ক্ষতি করত না, কিন্তু গীতা তার আত্মসম্মানে আঘাত করার ফলে সে রাগে ক্ষোভে ফেটে পড়ে, গর্জে ওঠে, তোর এত বড় অহংকার! 1 বছর, ঠিক 1 বছরের মাথায় তোর বাড়ি যদি আমি মরার কান্নার বাড়ি না করে তুলতে পারি, তাহলে আমার নাম বদলে দিস। আর ঠিক সেই সময় গীতা ও অখিলেশকে লক্ষ্য করে কঙ্কনা শুধু একা নয়, তার ভেতর থেকে যেন কোনো এক পিশাচ একসঙ্গে কথাগুলো বলে উঠল। গীতা আবারও কিছু বলতে যাবে, তার আগেই অখিলেশ তার হাতটা চেপে ধরে এবং সেখান থেকে নিয়ে চলে যায়। তবুও যেতে যেতে গীতা চেঁচিয়ে বলে, মরা কান্নার বাড়ি তো দূরের কথা, পারলে আমাদের একটা চুল বাঁকা করে দেখাস। কঙ্কনা কটমট দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার ঠিক 2 দিনের মাথায় অখিলেশ বাড়ি ছেড়ে দূরে অন্য একটি গ্রামে সপরিবারে চলে যায়। দেখতে দেখতে মাসখানেক কেটে যায়। সরল সহজ মনের মানুষ অখিলেশ প্রতিদিন ভগবানের পূজা অর্চনা করে নিয়মিত মফস্বলে দোকানে গিয়ে বসত। ব্যবসাপত্র মোটামুটি ভালোই হচ্ছিল, তাতে তার সংসার নির্বিঘ্নে চলে যাচ্ছিল। বাজারে পাশে দাদার সার ওষুধের দোকান থাকলেও সে এড়িয়ে যেত। এদিকে কঙ্কনা অখিলেশদের ক্ষতি করার জন্য একটার পর
পর একটা জাদু টোনা টোটকা প্রস্তুত করতে থাকে, কিন্তু প্রতিবারই সে বিফল হতে থাকে। সুরেশের সম্পত্তির প্রতি লোভ লালসা দিন দিন বাড়ছিল। বাজারে ভাইয়ের দোকানের ব্যবসা দেখে প্রতিহিংসায় সে ফেটে পড়ত। তার এখন সবকিছুই চাই। কঙ্কনা বিফল হওয়ায় সুরেশ তাকে খোঁটা দেয়, তিরস্কার করে। এইসব দেখে সহ্য করতে না পেরে কঙ্কনা জানায় যে সে তার গুরুকে নিয়ে আসবে এবং এটা চরম নিকৃষ্ট বান মারবে অখিলেশের পরিবারের ওপর। সেসব কথা সুরেশ ও কঙ্কনার মেয়ে শুনে ফেলে এবং নিষ্পাপ শিশু মনের মেয়েটি গিয়ে তার কাকাকে সব কথা বলে দেয়। অখিলেশ শুনে ভয়ে কেঁপে ওঠে। কি করবে, কাকে বলবে সে কিছুই বুঝতে পারে না। দুই ভাইয়ের বাড়ির ব্যাপার সে পঞ্চায়েতে জানাতে চাইছিল না, কিন্তু কিছু একটা না করলে বড় বিপদ ঘটে যাবে সেই আশঙ্কায় সে এলাকার একজন বয়স্ক মুরব্বীর কাছে যায়। মুরব্বী এককালে তার বাবার ভালো বন্ধু ছিল, এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি। অখিলেশ তাকে গিয়ে সমস্ত বিষয় খুলে বললে মুরব্বী অখিলেশের কথা শুনে চিন্তায় পড়ে যায়। পরে অখিলেশকে উপদেশ দেয় দাদা বৌদির কাছে গিয়ে ক্ষমা চাইতে, যদি তারা ক্ষমা করে দেয়। দরকার হলে মুরব্বী আরো কয়েকজন লোক নিয়ে হাজির হবে এবং যাবে তার সঙ্গে। অখিলেশ মুরব্বীর কথায় রাজি হয় এবং সেই মতো একদিন সকালে মুরব্বী সহ কিছু লোকজন মিলে দাদার ভিটেই তাদের পুরনো বাড়িতে যায়। আঁকের গ্রিলের গেট ঠেলে ভেতরে ঢুকতেই দেখে বিকট ধোঁয়াটে দুর্গন্ধে পরিবেশটা ভরে গেছে। কঙ্কনা ঘরের ভেতর কিছু পূজার্চনা করছিল। ভাই অখিলেশ সহ বেশ কয়েকজন লোককে আঁক পেরিয়ে বাড়ির ত্রিসীমানায় ঢুকতে দেখে সুরেশ দালানে এসে খুক খুক করে গলা সারিয়ে দালানে একটি চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে। অখিলেশ সামনে গেলে সুরেশ জানতে চায় সে লোকজন নিয়ে ওর বাড়িতে কি করছে। তখন মুরব্বীর সামনে এগিয়ে এসে সুরেশকে জানায় যে তার ভাই অখিলেশ তার কাছে ক্ষমা চাইতে এসেছে। ক্ষমার কথা শুনে সুরেশ বিদঘুরি টাইপের একটা হাসি দিয়ে কঙ্কনাকে ডাক দেয়। কে গো, শুনছো? অখিলেশ নাকি ক্ষমা চাইতে এসেছে। ক্ষমা? কিসের ক্ষমা রে শয়তান? অখিলেশ ভয়ে সন্ত্রস্ত হয়ে অনুনয় সুরে জানায় যে কঙ্কনা বোধহয় এখনো তার পরিবারকে ধ্বংস করতে সামনে কিছু জাদুটোনা করতে যাচ্ছে। অখিলেশ আরো বলে বাড়ি ঘর দিঘি সবই তো লিখে দিয়েছে, এখন আর কি চাই। অখিলেশ কাকুতি মিনতি করতে থাকে যে দয়া করে কঙ্কনা যেন তার পরিবারের কোনো ক্ষতি না করে। ঠিক সেই সময় কঙ্কনা রাগে গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে আসে। পূজা সম্পন্ন করতে তার অল্প কিছুক্ষণ বাকি। তখন কঙ্কনার সে কি ভয়ঙ্কর রূপ! মাথার চুলগুলো সব এলোমেলোভাবে ছড়ানো, চোখ রক্তের মতো লাল, কপালে ছাই কয়লার কালো টিপ, পরনে কালো শাড়ি। উফ, সেই পৈশাচিক রূপ! অখিলেশ সাহস করে কেবলমাত্র একবারই দেখতে পেরেছিল। অখিলেশ সহ তার সঙ্গে আসা উপস্থিত সবাই জানত এই মুহূর্তে কঙ্কনার চোখে চোখ রাখলেই বিপদ, তাই তারা সবাই মাথা নত করে দাঁড়িয়েছিল। কঙ্কনা দালানে এসে তাচ্ছিল্যের স্বরে ক্ষমা বলে ভৎসনা করে এবং হেসে ওঠে। অখিলেশ মাথা নত অবস্থায় কঙ্কনার উদ্দেশ্যে বলে, বৌদি, যা হবার হয়ে গেছে। গীতা না বুঝে ভুল করে ফেলেছে, আমার পরিবারকে ক্ষমা করে দাও। এই ভুল আর জীবনেও হবে না। আমাদের দয়া করে সাধারণ মানুষের মতো বাঁচতে দাও, দোহাই তোমার। কঙ্কনা বিশ্রীভাবে খিলখিলিয়ে হেসে ওঠে। দেখো তো কে ক্ষমা চাইতে এসেছে। কেন রে, তুই কি তোর বউয়ের গোলাম? ক্ষমা? তোর বউ তো বেশ ঠেস মেরে অনেক বড় বড় কথা বলে গিয়েছিল, সে নাকি আমায় দেখে নেবে। এখন কি হলো, সব ক্ষমতা শেষ? শোন, লোকজন মুরব্বি নিয়ে এসেছিস না, এই লোকজনের সামনে তোকে বলছি 1 বছরের মধ্যে যদি না তোর ঘরকে শ্মশান বানিয়েছি, তবে আমার নাম কঙ্কনা নয়। আর সেই টোনাটোটকার কাজ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। এখন শুধুই সময়ের অপেক্ষা, একটাও বাঁচবি না। মুরব্বী ভয়ে ভয়ে কঙ্কনার উদ্দেশ্যে বলে ওঠে, বোমা, রাগ করো না মা, এরা তোমার পরিবারেরই তো সদস্য। যা হবার হয়ে গেছে, পুরনো কথা দয়া করে ভুলে যাও। আচ্ছা বলো, কি করলে তুমি এদের ক্ষমা করবে? মুরব্বীর কথা শুনে সুরেশ বলে ওঠে, ঠিক আছে, সে কঙ্কনাকে মানিয়ে নেবে অখিলেশদের ক্ষমা করার জন্য, কিন্তু তার বদলে অখিলেশ কি দিতে পারবে? সুরেশের কথা শুনে অখিলেশ কিছুটা আশার আলো দেখতে পায় এবং সউৎসাহে বলে ওঠে, বলো দাদা, তুমি কি চাও? তুমি যা চাইবে তাই দেব, শুধু এর বদলে তুমি বৌদিকে বলো আমাদের ক্ষমা করে দিতে।
সুরেশ সঙ্গে সঙ্গে ঘরের ভেতর থেকে কাগজ কলম নিয়ে আসে এবং অখিলেশকে বলে সে যদি বাজারের দোকান এবং তার প্রাপ্য 10 বিঘা জমি কাগজে কলমে লিখে দেয় তাহলে সে কঙ্কনাকে মানিয়ে নেবে তাদের ক্ষমা করে দিতে। মুরব্বী শুনে বলে, এটা কি করে সম্ভব? সবকিছু দিয়ে দিলে অখিলেশের সংসার চলবে কি করে? সুরেশ মুরব্বীর কথায় কিছুটা নরম হয়ে বলে, ঠিক আছে, আপনি যখন বলছেন তখন আপনার কথা রাখতে 3 বিঘা না হয় অখিলেশকে দিলাম, কিন্তু 7 বিঘা ও কাপড়ের দোকান আমার চাই। রাজি তো বল, এখনই কঙ্কনাকে সবকিছু বন্ধ করতে বলছি। মুরব্বী আবারও সুরেশে কিছু বলতে যাবে, তার আগে অখিলেশ তাকে থামিয়ে দিয়ে বলে ওঠে, ঠিক আছে দাদা, আমি রাজি আছি। আমার ঘর বাড়ি দোকানপাট কিছু চাই না, ও সব তুমি নিও। এই নাও দোকানের চাবি, আর ওই 3 বিঘা জমি যথেষ্ট। আমি চাষবাস করে আমার পরিবার চালিয়ে নেব। তুমি শুধু বৌদিকে বলো আমাদের রেহাই দিতে। সুরেশ চুপচাপ ঘাড় নাড়ে, ঠোঁটের কোনায় শয়তানি মুচকি হাসিটা আর কেউ লক্ষ্য না করলেও মুরব্বীর নজর এড়াল না। উপস্থিত লোকজনের সামনে সাক্ষী রেখে কাগজে কলমে লেখাপড়া হয়ে যায়। লেখার শেষে বাঁকা হাসি দিয়ে সুরেশ কাগজটা নিয়ে কঙ্কনার হাতে দিয়ে ব্যঙ্গাত্মক সুরে বলে উঠল, এই নাও, এখন থেকে 25-এর মধ্যে 22 বিঘে জমি আমাদের। তুমি বলেছিলে না কঙ্কনা, এই বজ্জাতদের 1 বছরের মধ্যে শেষ করে দেবে? দেখি এখন তা 6 মাসের মধ্যে কি করে পারো, তবেই মানবো তুমি কত বড় গুণিন। উপস্থিত সবাই বিস্ময়ে হতবাক হয়ে যায়, অথচ কঙ্কনার ভয়ে কেউ কিছু বলতে পারে না। মনের দুঃখে মুরব্বী সহ সবাইকে নিয়ে অখিলেশ ফিরে আসে। কঙ্কনার ওইরকম ভয়ঙ্কর রূপের সামনে কারোর সাহস ছিল না প্রতিবাদ করার। পথে ফেরার সময় মুরব্বী অনেক দুঃখ প্রকাশ করে, অখিলেশকে বলে, এখন ভগবানই তোমার ভরসা। তুমি নিজেকে ভগবানের কাছে সমর্পণ করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। অখিলেশের তখন সেদিকে ধ্যান ছিল না। মাথার মধ্যে কঙ্কনার শেষ কয়েকটা কথা ঘুরপাক খাচ্ছিল। কঙ্কনা ঘরে ঢোকার আগে হাসতে হাসতে দূর থেকে অস্পষ্ট কণ্ঠে বলে যায়, 6 মাস নয়, বাড়ি যা, দেখবি খেলা শুরু হয়ে গেছে। বেলা গড়িয়ে এসেছে। অখিলেশ মুরব্বীদের বিদায় জানিয়ে তাড়াতাড়ি ঘরের উদ্দেশ্যে রওনা দেয়। কি জানে কঙ্কনা আবার কি করল। বাড়ি ফিরে অখিলেশ দেখে ছেলে মেয়েরা আঙিনায় খেলাধুলা করছে, গীতা দালানে বসে ডাল বাছাই করছে। সবকিছু স্বাভাবিক আছে দেখে ধরে তার প্রাণ ফিরে আসে। ছেলে মেয়েদের কাছে একটি পুরনো বল ছিল, মানে ওই ছেঁড়া কাপড় উল রাবার দিয়ে পেঁচিয়ে বলের মতো করে খেলতো আর কি। আসলে তখনকার দিনে বাচ্চারা এখনকার মতো এত রকমের বল সহজেই পেয়ে যেত না, তাই কাপড়ের পেঁচানো বল। তাই ভাই বোন মজা করে বল খেলার সময় হঠাৎ বলটা গড়িয়ে গড়িয়ে আঙিনার এক কোনায় গিয়ে আচমকায় আটকে যায়। সবকিছু অখিলেশের চোখের সামনে ঘটছিল। সে বাচ্চাদের বলে, কি হলো, যা বলটা নিয়ে আয়। অখিলেশের ছোট ছেলে বলে, বাবা, বলটা গড়াতে গড়াতে কেমন যেন চুম্বকের মতো আটকে গেল। ওখানে তো কিছু নেই, তাহলে আটকালো কেন? অখিলেশ বলে, ও কিছু না, এমনি আটকে গেছে। বড় ছেলে ছুটে গিয়ে বলটা তুলতে যাবে, অমনি কিছু একটাতে আঙুল কেটে ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করে এবং ছেলেটি চিৎকার করে ওঠে। অখিলেশ কি হলো কি হলো বলে ছুটে চলে যায়। গিয়ে দেখে মাটিতে একটি ছোট্ট পেরেক পোতা, তাতেই বলটা আটকে গেছে। কিন্তু এখানে কে পেরেক পুতল? অখিলেশ ছেলে মেয়েদের জিজ্ঞেস করলে তারা ঘাড় নাড়ে। ততক্ষণে ডালের বাটি রেখে গীতাও চলে এসেছে, আঙুল মুছতে মুছতে ব্যস্ত। অখিলেশ গীতাকে জিজ্ঞেস করে, তুমি কি এখানে পেরেক পুঁতেছিলে নাকি? কিন্তু মাটিতে পেরেক পুঁতেছ কি বাঁধতে? চলতে ফিরতে মানুষের লাগতে পারে, তাই না? গীতা অবাক হয়ে বলে, না তো, আমি তো পেরেক পুঁতিনি। যেই গীতানা বলেছে অমনি ও বাড়ি থেকে ফেরার সময় কঙ্কনার শেষ কথাগুলো মনে পড়ে যায় অখিলেশের। বাড়ি যা, খেলা শুরু হয়ে গেছে। তার মানে বৌদি কি বাস্তু বেঁধে দিয়ে গেছে? আতঙ্কে কেঁপে উঠে মনে মনে বলে ওঠে অখিলেশ। সঙ্গে সঙ্গে অখিলেশ ও গীতা উঠোনের অন্য কোনায় গিয়ে দেখে সেখানে একটি পেরেক পোতা। তুই তো জানিস ভাই, গ্রাম বাংলায় উঠোন দালান বাড়ি ঘরের বাস্তু কত বড় হয়। অখিলেশেরও নতুন বাড়ির বাস্তুর সামনে পেছনে মিলিয়ে বেশ খানিকটা বড় ছিল। তারা একে একে ঘরের পেছনেও দুটি পেরেক পোঁতা অবস্থায় খুঁজে পায়।
এখানে তারা একটা বুদ্ধিমানের মতো কাজ করে। আর যাই হোক, ভুল করেও অখিলেশ ও গীতা পেরেকগুলোকে উপড়ে ফেলেনি। ছেলের হাতের আঙুল বেশি একটা কাটেনি, ফিটকিরি দিয়ে ঘষতেই রক্ত বন্ধ হয়ে গিয়েছিল। অখিলেশ আর দেরি না করে সোজা মুরব্বির বাড়ি যায়। সন্ধ্যা গড়িয়ে এসেছে। অখিলেশ মুরব্বির কাছে গিয়ে সবকিছু খুলে বলতে মুরব্বি শুনে চিন্তায় পড়ে যায়। বলে, এ তো দেখছি বাস্তু বেঁধে দিয়ে গেছে, বড্ড যন্ত্রণায় পড়া গেল। তা আর কি চায়? ঘর বাড়ি দোকানপাট জমি জমা সবই তো নিল, তবুও কি তাদের খিদে মেটে না? আচ্ছা, কঙ্কনা বাস্তুটা বাঁধল কখন? উত্তরে অখিলেশ বলে, হয়তো গত রাতে বেঁধে গেছে। রাতে ঠকঠক আওয়াজ পাচ্ছিলাম একটা, তখন এত গুরুত্ব দেয়নি, ভেবেছিলাম পাশে বাঁশঝাড়ে বাতাসের জন্য হয়তো গিট ফাটছে। এবার দেখছি সহ্যের সীমার বাইরে চলে যাচ্ছে এরা, আর পাচ্ছি না। আমি এক্ষুনি গিয়ে বৌদিকে বলছি, দরকার হলে আমার প্রাণটা নিক, কিন্তু আমার পরিবারকে যেন দয়া করে রেখাই দেয়। মুরব্বী অখিলেশকে থামিয়ে দিয়ে বলে ওঠে, এত তাড়াতাড়ি ভেঙে পড়লে চলবে? তুমি বালাজি ভগবানের শরণে যাও, ভগবান সব ঠিক করে দেবেন। অখিলেশ হতাশ হয়ে জানায় যে সে তার নিষ্ঠা ভরে এক মনে ভগবানের পুজো করে, তবুও ভগবান নির্বিকার। মুরব্বী আবারও অখিলেশকে শান্ত করে। অখিলেশ, তুমি এখন বাড়ি যাও, কাল সকাল সকাল স্নান করে রেডি থেকো, তোমাকে বিহারের বর্ডারের একটি গ্রামে নিয়ে যাব। সেখানে একজন পণ্ডিতজি ভগবান বালাজি মহারাজের সামনে দরবার বসান দুস্থ নিপীড়িত ভক্তের মঙ্গল কামনায়। উনি প্রতি মঙ্গলবার ও শনিবার দরবার বসানোর পর ভক্তদের ভিড়ের মধ্যে থেকে কেবল 11 জনের আরজি শোনেন। বজরংবলীর কৃপা থাকলে তোমার ডাক নিশ্চয়ই আসবে। আর একবার যদি তোমার ডাক আসে তাহলে তুমি নিশ্চিন্তে থেকো, কোনো টোটকা কালো জাদু তোমাদের কিচ্ছু করতে পারবে না। কাল তো মঙ্গলবার, তুমি এখন এসো, চিন্তা করো না। অখিলেশ ঠিক আছে বলে বাড়ি চলে যায়। বাড়ি এসে অখিলেশ গীতাকে সবকিছু খুলে বলে। তাদের মধ্যে ধীরে ধীরে ভয় দানা বাঁধছিল, আর তারা চেষ্টা করছিল যে করেই হোক সে রাতে যেন ঘুম না আসে। রাতে খাওয়া দাওয়ার পর বাচ্চা 3টে নিয়ে শুয়ে পড়লেও অখিলেশ ও গীতা ঘুমায়নি, বাচ্চাদের মাথার সামনে বসেছিল। তারা চেষ্টা করছিল যাতে ঘুম না আসে। অখিলেশ ও গীতা ভেবে রেখেছিল বাইরে কোনো খটমট আওয়াজ বা কেউ টোটকা করতে এলে তারা ডেকে দেবে। আসলে এই ধরনের টোটকা বা কালজাদু করার সময় লোকচক্ষুর আড়ালে করতে হয়। যদি কেউ দেখে ফেলে বা ডেকে দেয় তাহলে সেই টোটকা বা কালজাদুর প্রভাব কেটে যায়। যাই হোক, শুরুর দিকে তারা বেশ কিছুক্ষণ সজাগ ছিল, কিন্তু কখন যে তারা বাচ্চাদের পাশে শুয়ে পড়েছিল মনে নেই। রাত তখন কয়টা খেয়াল নেই, তবে আন্দাজ গভীর রাত্রি তো বটেই। এমন সময় হঠাৎই জানালার বাইরে মচমচ করে শুকনো পাতার ওপর কারোর হাঁটার শব্দ ও গর্জন শুনে গীতা চমকে ওঠে। তন্দ্রাটা কেটে যায়। দেখে অখিলেশ তাদের বাচ্চাদের পাশে শুয়ে পড়েছে। প্রথমটা সে ভেবেছিল হয়তো কোনো শেয়াল বা কুকুর হবে। যা গরম পড়েছে, আসানসোলের শুষ্ক এলাকা, গরম পড়াটা স্বাভাবিক। গীতা হাই তুলতে তুলতে বিছানা ছেড়ে উঠে সবে কলসি থেকে জল গড়িয়ে খাবে, ঠিক সেই সময় সে আবারও মচমচ শব্দ ও গর্জন শুনতে পায়। এবারে গীতা বুঝতে পারে পরিচিত কণ্ঠের গর্জনটি কার। ভয়ে গীতার হাত পা শিথিল হয়ে আসে। জানালায় কঙ্কনার বিভৎস ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে গ্লাসটা হাত থেকে খসে পড়ে। মেঝেতে ঢং ঢং করে শব্দ হওয়ায় অখিলেশের ঘুম ভেঙে যায়। বিরক্তির স্বরে সে উহ বলে জেগে উঠে। জানালায় কঙ্কনার ওরকম ভয়ঙ্কর অস্বাভাবিক রূপ দেখে চিৎকার করে ওঠে। অখিলেশের চিৎকারে গীতার হুঁশ ফেরে। কিছু বলার আগেই দেখে কঙ্কনারূপী পিশাচটা জানালা ভেদ করে উড়ে এসে বাচ্চাদের মাথার সামনে দাঁড়ায়। অপ্রত্যাশিত আতঙ্কে গীতা ও অখিলেশের মুখ খোলাকে খোলাই থেকে যায়। শরীর বরফের মতো জমে গিয়েছিল। তারা কি করবে কিছু বুঝে ওঠার আগেই দেখে কঙ্কনা এলোমেলো ছাড়া চুলে আচমকায় গোঁ গোঁ করে কিছুটা অস্পষ্ট মন্ত্র আওড়াতে শুরু করে, এবং মন্ত্র আওড়ানোর সাথে সাথেই একটি অদ্ভুত ঘটনা ঘটে। মানে কি বলবো, আমি যখন ঘটনা শুনছিলাম, শোনার সময় বারবার শিউরে উঠছিলাম। সবকিছু যেন চোখের সামনে ছবির মতো ভেসে উঠছিল। মন্ত্রের শব্দে বাচ্চা 3টে ঘুমন্ত অবস্থায় শটান দাঁড়িয়ে পড়ে।
মানে একদম জড় পদার্থের মতো মেঝেতে শুয়েছিল তারা। ওঠার সময় শরীরে স্বাভাবিক মুভমেন্ট তো হবে, কিন্তু না, একেবারে কাঠের গুড়ির মতো শটান দাঁড়িয়ে পড়ে, কঙ্কনার তালে তাল মিলিয়ে মাথা দোলাতে থাকে। বলতে গিয়ে আমার গায়ে কাঁটা দিচ্ছে। মাথা দোলাতে দোলাতে বাচ্চাগুলোর আত্মা প্রায় শরীর ছেড়ে কঙ্কনার বশেই চলে যাচ্ছিল। ঠিক সেই সময় একটা চমৎকার ঘটনা ঘটে। ঘরের বাইরে কেউ বলো বজরঙ্গী বলি কি জয় বলে জয়ধ্বনি দিতে দিতে হেঁটে চলে গেল। পবনপুত্র হনুমানজির নাম শুনে মনের অজান্তেই ভক্তি ভরে অখিলেশ ও গীতা তারাও জয়ধ্বনি দিয়ে ওঠে, আর সঙ্গে সঙ্গে তাদের জড়তা কেটে যায়। কোথায় কঙ্কনা? দেখে কঙ্কনা কোথাও নেই। তারা দৌড়ে যায় বাচ্চাদের কাছে। বাচ্চারা স্বাভাবিকভাবেই ঘুমোচ্ছে। তখন অখিলেশ ও গীতার মধ্যে এই হুঁশটা নেই যে ছুটে গিয়ে জানালা বা দরজা খুলে দেখবে যে এত রাতে কে বালাজি ভগবানের জয়ধ্বনি দিয়ে গেল। গীতা বাচ্চাদের জাগানোর চেষ্টা করে বিফল হয়। বাচ্চা গভীর নিদ্রায় আচ্ছন্ন। একটু আগে কি ঘটে গেল তারা কিছুই বুঝতে পারছে না। তবে যাই হোক, ভগবানের কৃপায় বাচ্চারা যে সুস্থ আছে এতেই শান্তি। তার মানে কিছুক্ষণ আগে যা ঘটেছে তার সবে কি স্বপ্ন ছিল? গীতা অখিলেশকে জিজ্ঞেস করে, তুমিও কি দেখেছ আমি যা দেখেছি? অখিলেশ ঘাড় নেড়ে হ্যাঁ বলে। কিন্তু এখন কঙ্কনা কোথায়? শরীরের জড়তাও সম্পূর্ণ কেটে গেছে। অখিলেশ ভয়ে রাগে অভিমানে গীতার উপরে চেঁচিয়ে ওঠে, এই তোমার জন্য আজ সব হচ্ছে। তুমি সেই সময় বৌদিকে অপমান না করলে এমনটা হতো না। এখন জানি না অদৃষ্টে কি আছে। গীতা অখিলেশকে শান্ত করে বলে, তোমাকে তো বলছি চলো আমার বাপের বাড়ি, ওখানে গেলে সব ঠিক হয়ে যাবে। অখিলেশ বলে, না, আগে সকালে সে বালাজির দরবারে যাবে, তারপর ভগবান যা করার করবেন। এমন সময় বাইরে অন্ধকার থেকে কর্কশ চিৎকার ভেসে ওঠে। অখিলেশ ও গীতা কেঁপে কেঁপে উঠছিল। কঙ্কনার রূপে পিশাচটা ঘরের চারপাশে ঘুরে বেড়াচ্ছে আর ফেঁস ফেঁসে কণ্ঠে বলছে, তুই কোথাও যেতে পারবি না। শুনতে পাচ্ছিস? তুই কাল কোথাও যেতে পারবি না। কাল তোরা শয়তানের বাঁধনে জড়াবি। এই বলে খিলখিলিয়ে হাসতে হাসতে সে চলে যায়। এই ছিল ঘটনার প্রথম পর্ব। পরদিন সকালে কি হল? অখিলেশ কি বালাজি মহারাজের দরবারে পৌঁছাতে পেরেছিল? তার ছেলেমেয়েরা কি সত্যি সুস্থ? কঙ্কনার কালো জাদু কি সত্যি কেটে গিয়েছিল? জানতে হলে পরবর্তী অংশ শুনতে ভুলবেন না। এখন দ্বিতীয় অংশে যাব আমরা। সুকান্ত মাইতির ঘটনা শুনছিলাম আমরা। আগের অংশে আমরা শুনেছি অখিলেশ ও গীতার ঘরে কিভাবে সেই পিশাচ কঙ্কনার রূপ নিয়ে প্রবেশ করেছিল এবং অখিলেশের বাচ্চাদের ওপর মন্ত্র পড়ে বশে আনার চেষ্টা করেছিল। কিন্তু অখিলেশ ও গীতা হুঁশ ফিরে দেখে ওখানে কেউ নেই। অথচ তারা নিশ্চিত ছিল যে কঙ্কনাকে তারা কাঁচের মতো স্পষ্ট দেখেছে, শুধু আকার আকৃতিতে কিছুটা বড় দেখাচ্ছিল। মনে হয় যেন এক প্রকার পরিষ্কার জল ছবির মতো। কিন্তু তা কি করে সম্ভব? এটা সম্ভব, সন্তোষ বলে। ভাই, আমাদের এলাকায় এই সমস্ত ভূত প্রেত, জাদু টোনা টোটকায় আজও সবাই বিশ্বাস করে। তাই এই সমস্ত মিথ আজও প্রচলিত। এলাকার মুরব্বীদের মতে সবই সম্ভব যদি কেউ কালো জাদুর সাহায্যে টোটকা করে এবং কোনো পরিবারের উপরে প্রেত পিশাচ প্রেরণ করে, তাহলে সেই পরিবার বা ব্যক্তির ওপর একটি মায়া ভর করে। ফলে টোনা টোটকা করা ব্যক্তি যা দেখাতে চাইবে সেই পরিবার তাই দেখবে। এমনকি ধোঁয়ার মধ্যে পরিষ্কার অবয়ব ফুটে উঠবে। যাই হোক, ঘটনায় ফিরি। আরো কিছুটা সময় কেটে যায়। এতক্ষণে তাদের মাথায় আসে যে কেউ একজন বালাজি মহারাজের জয়ধ্বনি দিয়ে কিছুক্ষণ আগে চলে গেছে। কিন্তু সে কে? গীতা অখিলেশকে জিজ্ঞেস করে, তুমিও কি শুনেছ? অখিলেশ বিস্ময়ের স্বরে বলে, হ্যাঁ, আমিও শুনেছি, কিন্তু কি করে সম্ভব? রাত কয়টা খেয়াল করেছ? এত রাত্রে কে করবে? এ নিশ্চয় আমাদের মনের ভ্রম। বৌদিকে দেখেছি, তা ও ভ্রম। আর কেউ বালাজি মহারাজের নামে যে জয়ধ্বনি দিয়েছে সেটাও নিশ্চিত ভ্রম। আচ্ছা ভাই, এখন একটা কথা বল। ভ্রম তো মাথার সৃষ্টি। যদি ভ্রমই হয় তাহলে একজনই দেখতে পাবে, তাই না? দুজন আলাদা মানুষ কি করে এই ভ্রমের শিকার হয়? এটা স্বাভাবিক অবস্থায় কখনোই সম্ভব না।
যাই হোক, এটা তো 100% সত্যি যে কঙ্কনা বা কঙ্কনার পাঠানো পিশাচ সেখানে ছিল, কিন্তু কিভাবে তা রিসার্চ করার মতো সাধ্য আমার নেই। বাচ্চাগুলো তখনও ঘুমাচ্ছিল। অখিলেশ ও গীতা একে অপরের হাত ধরে লণ্ঠনের দিকে তাকিয়ে ঠায় বসে আছে। এমন সময় হঠাৎই বড় ছেলের পেটে ভীষণ ব্যথা ওঠে, যার আঙুল সেই পেরেকে কেটে গিয়েছিল। অখিলেশ বড় চিন্তায় পড়ে যায়। গীতাকে জিজ্ঞেস করে সে সন্ধ্যায় কি খেয়েছিল, মোড়ের দোকান থেকে তেলে ভাজা ফুচকা কোনো কিছু খেয়েছিল কিনা। উত্তরে গীতা বলে, না তো, মোড়ের দোকানে কিছু খাইনি। ঠিক আছে, দাঁড়াও, আমি পুড়িয়া দিচ্ছি। বৈদ্যখুড়োর কিছু পুড়িয়া ওষুধ বাড়িতে আছে, আমি নিয়ে আসছি। গীতা ওষুধ আনতে গেলেই ছেলেটি উঠে পড়ে জানালার দিকে দাঁড়ায়। এখানে বিষয়টা ধ্যান দিয়ে শোনো ভাই। ছেলেটির হাইট খুব একটা বেশি নয়, মানে এতটাই ছিল যে জানলার নিচের কোণাটা ছেলেটির নাকে এসে ঠেকেছিল। ঠিক করে জানলার বাইরে সে দেখতে পেত না, তাই সে পা উঁচিয়ে উঁচিয়ে ঠেঙিয়ে ঠেঙিয়ে উকি মারছিল আর কারোর সঙ্গে কথা বলছিল। হ্যাঁ, ঠিক আছে, আসছি। এই বলে বড় ছেলেটি রান্নাঘরের দিকে ছুট লাগায়। অখিলেশ কিছুক্ষণ ধরে চুপচাপ সবকিছু লক্ষ্য করছিল, কিভাবে ছেলেটি জানালার কাছে দৌড়ে গেল, বাইরে কারোর সাথে কথা বলল, তারপরে রান্নাঘরের দিকে ছুটে গেল। গীতাও দেখে তার পিছু পিছু রান্নাঘরে যায়। গিয়ে ছেলেকে জিজ্ঞেস করে, কিরে, তুই রান্নাঘরে কি করছিস? ছেলেটি ঘাড় না ঘুরিয়ে কঙ্কনার নাম নিয়ে বলে যে সে এসেছে। এমনিতে ছেলে মেয়েগুলো কঙ্কনাকে বড় মা ডাকত, আজ পর্যন্ত কখনো এই নাম ধরেনি, কিন্তু আজ হঠাৎ কি হলো? গীতা বিস্ময়ে ছেলের দিকে তাকিয়ে থাকে। কি হলো, কথা কানে যাচ্ছে না? কঙ্কনা কিছু জিনিস চাইছে, আমি দিয়ে আসছি। যা, তুই তোর কাজ করগে, যা। ছেলেটি একইভাবে ঘাড় না ঘুরিয়ে তার মাকে আবারও বলে ওঠে, আর সেই মুহূর্তে তার গলা কোনো বাচ্চা সুলভ মানুষের গলার মতো লাগছিল না, অস্পষ্ট, অপরিচিত, কর্কশ কণ্ঠস্বর। গীতা ভীষণ অবাক হয়। প্রথমত কঙ্কনাকে নাম ধরে ডাকা, দ্বিতীয়ত ছেলে মেয়েগুলো কোনোদিনও তার সঙ্গে এরকম তুই তুকারি করে কথা বলেনি। তার থেকেও বড় কথা, কণ্ঠস্বর এরকম পরিবর্তন হলো কি করে ছেলেটার। অখিলেশও শুনছিল সবকিছু। সে গীতাকে বলে, তুমি সরে এসো, দেখি নাও কি করে। গীতা সরে আসে। ছেলে রান্নাঘর থেকে এক মুঠো আটা নিয়ে নিজের মুখে মাখে, আর দুমুঠো চিনি নিয়ে গিয়ে একইভাবে পা উঁচিয়ে ঠেঙিয়ে জানালার বাইরে হাত বাড়িয়ে কঙ্কনার নাম নিয়ে মুঠো খুলে হাত ছেড়ে ফেলে হাসতে হাসতে গোল গোল করে ঘুরতে থাকে। অখিলেশ তাকে জিজ্ঞেস করে, কিরে, কি হয়েছে তোর? কি করছিস এসব? এক্ষুনি তো পেটে ব্যথা হচ্ছিল, আর এখন সব সেরে গেল? যেই না অখিলেশ ডেকে দিয়েছে, অমনি ছেলেটি তার স্বাভাবিক গলায় কাঁদতে শুরু করে। অখিলেশ বুঝতে পারে টোটকাটা সেই মুহূর্তের জন্য কেটে গেল। ছেলের কান্নায় মায়ের মনও কেঁদে ওঠে। সঙ্গে সঙ্গে সে ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলে ওঠে, কি করছো কি? দেখছো না ছেলেটার শরীর খারাপ? বকছো কেন? এগুলো হয় খেলছে। অখিলেশও প্রত্যুত্তরে বলে, কি হচ্ছে দেখতে পাচ্ছ না? কয়টা বাজে খেয়াল আছে? এত রাতে ঘুম থেকে উঠে খেলা কি সম্ভব? বুঝতে পারছো না? বৌদি তার টোটকা কালো জাদু করা শুরু করে দিয়েছে। আমি ডাকা মাত্রই এই মুহূর্তের জন্য টোটকাটা কেটে গেল। ভয়ে ঘাবড়ে হোক বা আত্মবিশ্বাসে হোক, গীতার সঙ্গে সঙ্গে বলে ওঠে, আরে না, ও কিছু না। দেখো না, আমি বজরঙ্গী বলির সামনে এক্ষুনি প্রদীপ জ্বালাচ্ছি, সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। এই বলে গীতা তড়িঘড়ি করে ঘরের মন্দিরে চলে যায় প্রদীপ জ্বালাতে। ভেবে দেখ, রাত তখন গভীর। তুই তো জানিস ভাই, আমাদের হিন্দু সনাতন শাস্ত্র মতে রাতে ভগবানের সামনে প্রদীপ জ্বালানোর বিধান নেই, তার উপর আবার নিশিরাত। কিন্তু মানুষের মনে যখন ভয়ের কালো আধার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে, তখন রাত কি আর দিন কি? হাসার প্রদীপ একমাত্র ভগবানই ভরসা। জয় বালাজি মহারাজ বলে প্রদীপ জ্বালানো মাত্রই একটি অদ্ভুত ঘটনা ঘটে। প্রদীপ জ্বলে উঠতেই ছোট ছেলে ও মেয়ে তারাও শটান হয়ে উঠে পড়ে। 3 ভাই বোন মিলে গুটিসুটি হয়ে ঘরের কোণে এসে বসে। এবারে ঘরের পরিবেশটা সম্পূর্ণ বদলে যায়। এতক্ষণ ধরে যে অশুভ আভায় ঘরটা ছেয়ে গিয়েছিল, এখন সেটা সম্পূর্ণ কেটে গেছে। বাচ্চা 3টে কান্নাকাটি শুরু করে দেয়। মা বাবার সামনে হাত জড়ো করে বলতে থাকে, আমাদের যেতে দাও, দয়া করে যেতে দাও, আমরা কিছু করিনি, আমাদের পাঠানো হয়েছে।
অখিলেশের এখন ভয়ের পরিবর্তে বড্ড মায়া হচ্ছিল বাচ্চাদের ওপর। গীতা এসে বড় ছেলের হাত ধরে একটু নিজের দিকে টেনে কিছু একটা বিড়বিড় করে বলতেই ছেলেটির মাথার চুটি চক্রের ওপর 2 আঙুল দিয়ে 3 বার গোল গোল করে ঘুরিয়ে দেয়। তুই কে? নাম বলে চলে যায় এখান থেকে। ছেলেটি একটি অচেনা নাম বলে, তারপর মায়ের কোলে নেতিয়ে পড়ে, যেন অঘোর ঘুমে আচ্ছন্ন। গীতা থেকে তুলে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয়। ছোট ছেলে এবং মেয়েকে বলে শুয়ে পড়তে, তারাও শুয়ে পড়ে। অখিলেশ অবাক হয়ে গীতাকে জিজ্ঞেস করে, বড় খোকার উপর না হয় ভর করেছে বুঝলাম, কিন্তু ছোট খোকা ও মুন্নি এভাবে আচমকা উঠে বসছিল কেন? উত্তরে গীতা বলে, জানি না। আমি যেটুকু টোটকা বিদ্যা জানতাম তা প্রয়োগ করে অন্তত জানতে পারলাম যা কিছু আজ রাতে ঘটছে তা সব দিদিই করেছে। যাই হোক, বাদ দাও, রাত বেশি নেই, তুমি একটু আরাম করে নাও। সকাল সকাল তোমাকে বেরোতে হবে। আমি আর ঘুমাবো না, আমি ছেলে মেয়েদের পাশে আছি। জানি না, আমার কেমন একটা অস্বস্তি হচ্ছে। ভাবছি আর কিভাবে দিদির কাছে ক্ষমা চাইলে ও মানবে। অখিলেশ বলে, না, আমি ঘুমাবো না। সকালে যাওয়ার সময় বাসের ভেতর ঘুমিয়ে নেব, 2 ঘন্টা পথ। শোনো, আর ক্ষমা চেয়ে লাভ নেই। কাল বালাজি মহারাজের দরবারে যাচ্ছি, উনিই শেষ ভরসা। যা হবার উনিই করবেন। দেখতে দেখতে ভোর হয়ে আসে। রাতে তারা আর ঘুমোতে পারেনি। ছেলে মেয়েদের বিছানার পাশেই বসে রাতটা কাটিয়ে দেয়। সকালে স্নান করে বাড়ির মন্দিরে প্রণাম করে অখিলেশ বেরিয়ে পড়ে। এরপর মুরব্বীর বাড়ি গিয়ে ওনাকে সঙ্গে নিয়ে বিহারের বর্ডার সংলগ্ন বালাজি মহারাজের দরবারে বসা গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। বাসে যেতে যেতে মুরব্বীকে গত রাতের সমস্ত ঘটনা খুলে বলে। ভীষণ চিন্তা হচ্ছিল তার, পিছে পিছে কঙ্কনা আবার কিছু না করে বসে। অখিলেশ এও বলে যে এবার যদি কঙ্কনা আর কিছু করে তাহলে সে আর সহ্য করবে না। সম্পর্কের সীমা অতিক্রম করে কিছু একটা করে বসবে সে। তার জন্য যদি ছেড়ে যেতে হয় যাবে, তাতে আর কোনো দুঃখ নেই। মুরব্বী অখিলেশকে শান্ত করে বলে চিন্তা না করতে, ভগবানের দরবারে যাচ্ছে যখন উনিই সব ঠিক করে দেবেন। অপরাধীরা দেরিতে হলেও একদিন না একদিন শাস্তি ভোগ করেই। 2 ঘন্টা যাওয়ার পর তারা বালাজির দরবারে পৌঁছায়, কিন্তু একটুর জন্য দেরি করে ফেলে। অখিলেশের নাম্বার আসে 12 নম্বরে। তোকে তো আগেই বলেছি, বালাজির দরবারে সেই পণ্ডিতজি কেবল 11 জনের আর্জি শোনেন। পার্টিকুলার সেই গ্রামটা কিনা বলতে পারবো না, বর্ডার সংলগ্ন বিহারের কোন এক গ্রামে আজও নাকি এরকম বালাজি মহারাজের সামনে দরবার বসে, যদিও আমি কখনো যাইনি। যাই হোক, যেহেতু অখিলেশ 12 নম্বরে, তাই সে হতাশ হয়ে মুরব্বীর দিকে তাকালো। অখিলেশের মনের অবস্থা বুঝে মুরব্বী পণ্ডিতজির কাছে অনেক অনুনয় বিনয় করে, কিন্তু কোনো লাভ হয় না। ক্ষমা চেয়ে পণ্ডিতজি জানান যে তিনি উপরওয়ালার ইচ্ছায় 11 জনের বেশি দেখতে পারবেন না। ওনারা বরং এর পরের দরবারে শনিবারে আসুন। অখিলেশ ভাবছিল যে করেই হোক যদি পণ্ডিতজি তখনই কিছু বলে দেন তাহলে খুব ভালো হয়। একটা দিন তাদের আতঙ্কে কাটছিল, এই বুঝি কঙ্কনা কিছু করে দেয়। কিন্তু পণ্ডিতজি শুনলেন না। ওনার মতে ভগবান বালাজির নির্দেশে কেবল 11 জনই দেখার বিধান আছে। অখিলেশ হতাশ হয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে বাস স্ট্যান্ডের দিকে পা বাড়ায়। মুরব্বী ফিরে না। সে জানায় যে সে গ্রামে আত্মীয়র বাড়ি, অনেকদিন আসা হয় না, তাই সেখানে কয়েকদিন থাকবে। শনিবার যখন অখিলেশ আবার আসবে সে তার আগে পণ্ডিতজির সাথে কথা বলে এগিয়ে রাখবে। বাসে উঠে অখিলেশ চমকে যায়। অন্য যাত্রীরা না দেখতে পেলেও অখিলেশ স্পষ্ট এক ঝলক দেখছে কঙ্কনা পেছনের সিটে বসে আছে। বাস ভর্তি যাত্রী, এদিকে আর কোনো সিট খালি নেই যে অখিলেশ উঠে সেখানে চলে যাবে। অগত্যা পেছনে না তাকিয়ে চুপচাপ কঙ্কনার সামনে সিটে গিয়ে বসে পড়ে সে। যদিও অখিলেশ ভেবেছিল বাসে একটু ঘুমিয়ে নেবে, কিন্তু সেই মুহূর্তে যা অবস্থা তাতে তার কাম ছুটে যাচ্ছে। এরকম একজন টোটকা টোনা কালো জাদু বান মারা মানুষ পেছনে বসে, যার জন্য তাদের জীবনটা ছারখার হয়ে যাচ্ছে। হতে পারে সে আপনজন, তবুও তাকে পেছন ঘুরে কোথা থেকে আসছে জিজ্ঞেস করতে সাহসে কুলায়নি অখিলেশের। সে চুপটি করে গুটিসুটি মেরে সারাটা রাস্তা ভগবানের নাম জপ করতে করতে কাটিয়ে দেয়। তাদের স্টপেজ আসতে কন্ডাক্টরের ডাকে অখিলেশের হুঁশ ফেরে। কন্ডাক্টর বিরক্তির স্বরে অখিলেশকে ডাকে, আরে ও দাদা, কি হলো? আর কতক্ষণ ঘুমাবেন? আপনার স্টপেজ এসে গেছে, নামুন তো। কি হলো, কথা কানে যাচ্ছে না? ধুস, আজকের দিনটাই মাটি।
কার মুখ দেখে উঠেছিলাম কে জানে, পুরো রাস্তাটাই খালি গেল। আরে কি হলো, নামবেন নাকি শেষ স্টপেজ পর্যন্ত টেনে নিয়ে যাব? হুঁশ ফিরতে অখিলেশ বিস্ময়ে ফাঁকা বাস দেখে কন্ডাক্টরের দিকে এক পলক তাকিয়ে নামতে নামতে বলে ওঠে, কি বলছো কি, পাগল নাকি? ওটার সময় দেখলাম পুরো বাস যাত্রীতে ভর্তি, একটা মাত্র সিট খালি ছিল, আর এখন বলছো পুরো বাস খালি? সকাল সকাল নেশা চড়িয়েছ নাকি? কন্ডাক্টর কয়েক মুহূর্ত চুপ থেকে ব্যঙ্গের ছলে হেসে উঠে বলে, না না, ভূত প্রেত বসেছিল তো, আপনি জেগে ওঠায় ভয় পেয়ে উড়ে গেছে। অদ্ভুত মানুষ, ইয়ার কি মারছেন নাকি? দেখছেন না পুরো বাস ফাঁকা? অখিলেশ বিস্ময়ে বাসের সিঁড়ি থেকে আবারও এক পা পিছিয়ে উপরে উঠে ভয়ে ভয়ে পেছনের সিটের দিকে তাকিয়ে আঁতকে ওঠে। দেখে কঙ্কনা এখনো সেই সিটে একইভাবে বসে মিটমিট করে হাসছে। এই দেখো ভাই, বলতে গিয়ে গায়ের লোম কেমন খাড়া হয়ে যাচ্ছে। আমি যখন আমার গ্রামের এক কাকার কাছে ঘটনাটা শুনেছিলাম, তখনও একইভাবে আমার গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল। ভাবো, রাত হলেও না হয় ভূতের অস্তিত্ব মানা যায়, কিন্তু কাকার কথা অনুযায়ী এ তো ভর দুপুর, দিনের আলো হলেও ভাবো একবার অখিলেশের কি অবস্থা হয়েছিল। অখিলেশ দেখে কঙ্কনা বসে, কিন্তু তার চেহারায় অদ্ভুত পরিবর্তন, দিনের আলোতেও বিভৎস দেখাচ্ছে। কঙ্কনার মুখ স্বাভাবিকের চেয়ে কিছুটা বড় দেখাচ্ছিল, পরনে ছেঁড়া ফাটা কালো শাড়ি, চুলগুলো ডাইনির মতো এলোমেলো ভাবে হাওয়ায় নড়ছে, চোখের মণির বদলে কালো অন্ধকার কোটর, যা কেবল আতঙ্কের সৃষ্টি করছে। অখিলেশের পা রাতের মতো আবারও জমে যায়, আতঙ্কে দম আটকে আসে তার। সে ফিসফিস করে কন্ডাক্টরকে দেখে দেখানোর চেষ্টা করে, বাস খালি কোথায়? ওখানে কে বসে আছে চোখে দেখছো না? ড্রাইভার এবার বেজায় চটে যায়, চেঁচিয়ে বলে, নামো তো বেটাকে, যত সব মাতাল। এমনি ব্যবসা নেই, মাথা খারাপ হয়ে আছে, তার উপর এই সমস্ত মাতালের আতলামি। কন্ডাক্টর আর ধৈর্য রাখতে না পেরে তুই তোকারি করে অখিলেশকে বলে, ও হ্যাঁ, ওখানে ভূত বসে আছে, তার টিকিটের পয়সা দিবি, নাম নাম। মাতাল কোথাকার। তারা জানতই না সত্যি সেখানে সাক্ষাৎ নরপিশাচ বসে আছে। আরো দু চারটে গালি করে কন্ডাক্টর অখিলেশকে ধাক্কা দিয়ে নামিয়ে দেয়। বাস নিয়ে চলে যায় হুঁশ করে। বাসটা ছেড়ে যাওয়ার সময় অখিলেশ স্পষ্ট দেখেছে কঙ্কনা জানালায় মুখ বের করে তার দিকে কটমট করে তাকিয়েছিল। মনে একরাশ ভয় নিয়ে অখিলেশ বাড়ির উদ্দেশ্যে পা বাড়ায়। বেলা তখন আন্দাজ 2:15। কাঠ ফাটা রোদ। বাড়ির পথে পা বাড়ানো মাত্রই অখিলেশ পেছনে কারোর হেঁটে আসার শব্দ পায়। কিরে, কি ভাবছিস ভাই? সন্তোষের কথাগুলো শুনতে শুনতে আমি মনে মনে ভাবছিলাম, এও কি করে সম্ভব? মানে রোদ ঝলমলে দুপুর। সন্তোষের প্রশ্নে আমি ও কিছু না বলে নড়ে চড়ে বসি। কি জানি, আমার মনের ভাব হয়তো বুঝতে পেরেছে সন্তোষ। জানতাম তুই বিশ্বাস করবি না, দিনের বেলাতেও ভূত দেখা সম্ভব। কেন রে, কেউ কি বলেছে যে ভূত কেবল রাতেই দেখা যায়, দিনে নয়? তেনাদের কোনো সময় হয় না, তারা চাইলেই দিনের বেলা যেখানে খুশি যাকে খুশি দেখা দিতে পারে। প্রথমে আমিও মানতাম না এসব, কিন্তু এই ঘটনা শোনার পর অবিশ্বাস করতে ভয় করে। যদি হঠাৎ সামনে আবির্ভূত হয়। যাই হোক, ঘটনায় ফিরি। অখিলেশ ভয়ে ভয়ে দ্রুত হাঁটা শুরু করে। দ্রুত হাঁটলেও পিছনের অবয়বটাকে সে অনুভব করছিল। রোদের মধ্যে অখিলেশ স্পষ্ট দেখতে পাচ্ছিল তার পাশে যে ছায়াটি পড়ছে সেটি কোনো 4 পেয়ে এক জানোয়ারের। অথচ ভয়ে পেছনে তাকাতে তার সাহস হচ্ছে না। এক পলক ঘাড় ঘুরিয়ে দেখে বাসে বসা কঙ্কনারূপী সেই শয়তান। অখিলেশের বুঝতে বাকি ছিল না এটি যে সে পিশাচ নয়, এটি একটি দেও পিশাচ। তখনকার দিনে মানুষেরা ভূত প্রেত পিশাচ সম্পর্কে সাধারণ জ্ঞান রাখত, এখনকার মানুষের মতো নয়। অখিলেশ জানত দেও পিশাচ ছল করে বিভিন্ন মানুষের রূপ নিয়ে পথিকের সাথে নানান ভাবে কথা বলে, যে কোনো জলাশয়ে তাকে টেনে নিয়ে ডুবিয়ে মারার চেষ্টা করে। তা যদি ছোট্ট নালাও হয় তাতে সমস্যা নেই, জল হলেই হবে, জলেই তাদের শক্তি। কিন্তু এখন কি করবে সে? বাড়িতে তো তাকে ফিরতেই হবে। কে জানে গীতা ও বাচ্চাদের কি অবস্থা। সবচেয়ে যে বিষয়টি তাকে ভাবাচ্ছিল তা হল রাস্তায় যাওয়ার সময় একটা ছোট খাল পড়ে, তার উপর কাঠের পুল, সেটি পেরিয়ে তাকে যেতে হবে। এদিকে জলের কাছে যাওয়া মানে তো পিশাচের শক্তি কয়েক গুণ বেড়ে যাবে। অনিষ্ট একটা নিশ্চিত ঘটবে আজকে।
আবার বাড়ি পৌঁছাতেও হবে। কিছু ভেবে উঠতে না পেরে অখিলেশ চুপচাপ দাঁড়িয়ে পড়ে। সে জানত ভয় না পেয়ে যদি সাহস করে রুখে দাঁড়ানো যায় তাহলে দেবপিশাচ তার শক্তিশালী কেউ ভেবে পিছিয়ে যায় আর তার শিকারকে ছেড়ে দেয়। অখিলেশ মুহূর্তের মধ্যে ভেবে নেয় সে রুখে দাঁড়াবে। সেই মতো পেছনে ঘুরতেই দেখে একজন বয়স্ক বুড়ো দাঁড়িয়ে তার দিকে মিটমিট করে তাকাচ্ছে। এটা যে কোনো বুড়ো নয় তা পরিষ্কার। একটু আগে কঙ্কনার রূপ নেয়া পিশাচ, রাস্তায় জানোয়ারের ছায়া, আর এখন বুড়ো, মানে দেও পিশাচ যে তার মায়ার খেলা শুরু করে দিয়েছে সে বিষয়ে সন্দেহ নেই। কিন্তু সাহস করে পেছনে ঘুরেই বা কি লাভ? দেও পিশাচ যতই ছলনা করুক, সহজ সরল মনের অখিলেশ সামনে বুড়ো মানুষ দেখে রেগে মেগে তেড়ে যাওয়ার বদলে চুপচাপ দাঁড়িয়ে পড়ে। ঠিক সেই সময় বুড়োটা খিলখিল করে হেসে উঠে অখিলেশের ছেলে মেয়ের নাম ধরে নাকি সুরে বলে, ও তাদেরকে খেয়ে ফেলবে, আম্মা গুনিন তোর বাচ্চাদের চিবিয়ে খাবে। কিরে ভাই, কি বুঝতে পারছিস তো বুড়োটা আম্মা গুনিন কাকে বলছে? আরে কঙ্কনাকে। আর খেয়ে ফেলবে মানে কি বোঝাতে চাচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছিস। যাই হোক, অখিলেশ বুড়োর কথায় ঘাবড়ে যায় এবং কিছু না ভেবে বাড়ির উদ্দেশ্যে দৌড় লাগায়। বুড়োটাও সমান গতিতে অখিলেশের পেছনে দৌড়াতে থাকে, যা কোনো স্বাভাবিক বয়স্ক মানুষের পক্ষে সম্ভব নয়। এখানে বাচ্চাদের কথা ভেবে দৌড়ালেও অখিলেশ হুঁশ হারায়নি। মাঠের ফসল উঠে গেছে, মাঠ তখন শুকনো, তাই অখিলেশ বুদ্ধি করে মাঠের আইল বরাবর ঘুর পথে বাড়ির দিকে ছুট লাগায়। পরবর্তীতে অখিলেশ গ্রামের মানুষের কাছে জানতে পারে যে সেদিন নাকি সে উন্মাদের মতো আইল ধরে একাই দৌড়াচ্ছিল। এই সব শুনে অখিলেশ বুঝতে পেরেছিল সেদিন সেই বুড়োরূপী দেও পিশাচটি সে ব্যতীত আর কেউ দেখেনি। যাই হোক, মনের ভয় ক্রমশ দানা বাড়ছিল অখিলেশের। বুড়োর কথা যদি সত্যি হয়, কে জানে বাচ্চারা কি অবস্থায় আছে। দৌড়াতে দৌড়াতে বাড়ির আঁকের সামনে এসে দেখে পাড়া প্রতিবেশীদের ভিড়। অখিলেশের মনে আতঙ্ক, কেঁপে ওঠে সে। কি হয়েছে? কিছু কি ঘটল? মনটায় বারবার কু ডাকছিল। অখিলেশ ভিড় ঠেলে ভেতরে গিয়ে দেখে বৌদি কঙ্কনা এসেছে। সে জোরে জোরে বিলাপ করছে, উঠোনে দুহাত চাপটাচ্ছে, কাঁদছে। আর সামনে বাচ্চা ও গীতা হাত জড়ো করে দাঁড়িয়ে। গীতা বারবার কঙ্কনাকে অনুরোধ করছে কান্না থামাতে। দিদি, কি করছো? পাড়ার লোক দেখছে, দোহাই তোমাকে, এভাবে কান্না করো না, ভুল মানুষ মাত্রই হয়। অখিলেশ ভিড় ঠেলে ভেতরে ঢুকতে দেখে বাচ্চারা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে এবং বলে যে আধা ঘন্টা হলো ওদের বড় মা এসেছে এবং সামনে একইভাবে বসে কান্না করে যাচ্ছে। অখিলেশ বিভ্রান্ত হয়ে কঙ্কনাকে জিজ্ঞেস করে, বৌদি, কি হয়েছে? এরকম কাঁদছো কেন? কান্না থামাও, কি হয়েছে খুলে বলো তো। কঙ্কনা একইভাবে কান্না করতে করতে ঘাড় ঘোরায় অখিলেশের দিকে। এরপর বলে, আমাদের ক্ষমা করে দাও ভাই, আমাদের বড় ভুল হয়ে গেছে। তোমার দাদার শেষ সময় এসে গেছে। যাবার আগে তার শেষ ইচ্ছা বাচ্চা তিনটেকে একবার দু চোখ ভরে দেখবে, তোমাদের কাছে ক্ষমা চাইবে। দেখো না, আমি তখন থেকে গীতাকে হাতে পায়ে ধরে কত মিনতি করছি একটিবার আমার সাথে বাড়িতে নিয়ে যেতে, কিন্তু সে রাজিই হচ্ছে না। তুমি একটু গীতাকে বুঝিয়ে বলো না ভাই। উনি বলেছেন বাড়ি, দিঘি, দোকানপাট, জমি জমার সব কাগজ ফিরিয়ে দেবেন, আমরা যাতে আবারও এক পরিবার হয়ে উঠি এবং একই ছাদে সুখে শান্তিতে বসবাস করতে পারি, এটাই তার শেষ ইচ্ছা। ভাই, দোহাই তোমার, একটি বার চলো ভাই। তোমার দাদার আর বেশি সময় নেই, বাঁচবেন না। এখন তো গ্রামের মুরব্বীরা আছেন, আপনারা একটু দয়া করে অখিলেশকে বুঝিয়ে বলুন না আমার সাথে যেতে। আমি স্বীকার করছি এই সমস্ত কালো জাদু, টোনা টোটকা আমার উচিত হয়নি, বড্ড ভুল করে ফেলেছি। আমি সব ঠিক করে দেব, শুধু একটি বার চলো। সরল মনের মানুষ অখিলেশের মনটা বদলে যায়। তার মন দুমড়ে মুচড়ে ওঠে। যতই হোক, সুরেশ মায়ের পেটের আপন ভাই, তাই এই দশা অখিলেশ আর সহ্য করতে না পেরে সব ভুলে সে কান্নায় ভেঙে পড়ে কঙ্কনাকে আবার জিজ্ঞেস করে, সে কি হয়েছে দাদার? কালকে দেখে এলাম সুস্থ, আজ হঠাৎ কি হলো? ডাক্তার বৈদ্য দেখিয়েছ? চলো এক্ষুনি, চলো দাদাকে দেখে আসি, ডাক্তারের কাছে নিতে হবে। চিন্তা করো না বৌদি, সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি। আমি থাকতে দাদার কিচ্ছু হবে না, ভেবো না, ভেবো না, আমরা সবাই যাব তোমার সাথে, চলো চলো চলো। ঠিক সেই সময় ভিড় ঠেলে সেই গ্রামের বৈদ্য খুঁড়ে বেরিয়ে আসে। অখিলেশ ও সুরেশকে দেখে সে ভালো মতো চেনে। কঙ্কনার কাছে জানতে চায়, কি হয়েছে সুরেশের? সেও একবার দেখতে চায় সুরেশকে, যদি কিছু সাহায্য করতে পারে, রোগ নির্ণয় করতে পারে। কিন্তু অদ্ভুতভাবে কঙ্কনা তাকে থামিয়ে বলে, না, কোনো ডাক্তার বৈদ্য আর কিছু করতে পারবে না, সুরেশ তার পাপের সাজা ভোগ করছে। বৈদ্য খুঁড়ো আরো কিছু বলতে গিয়েও থেমে যায়। পাড়া প্রতিবেশীদের চোখে ইশারায়
আসলে সবাই জানত যে কঙ্কনা কি করতে পারে, তাই তার খিলাপ কেউ চাইত না। তাই উপস্থিত সবাইও কঙ্কনার কথায় সায় দিয়ে বলে অখিলেশের যাওয়া উচিত। ভাতৃপ্রেমে অন্ধ হয়ে এখানেই মূর্খামিটা করে বসে অখিলেশ। আর দেরি না করে কঙ্কনার সাথে সপরিবারে মিলে তার বাড়ির উদ্দেশ্যে যায়। 24 ঘন্টা তখনও কাটেনি। গতরাতের সেই বিভৎস ভয়ঙ্কর কঙ্কনারূপী পিশাচ, এমনকি কিছুক্ষণের আগে বাসে পুনরায় দেখা সেই পিশাচ যাকে ওর আম্মাগুনিন কঙ্কনা পাঠিয়েছেন, এই সব কিছু তখন অখিলেশের মাথা থেকে চলে গেছে। বিপালুম ভুলে গেছে সে। মাথার মধ্যে খালি ভাইয়ের চিন্তা। যদিও গীতা যেতে রাজি ছিল না, তবুও কখনো সে অখিলেশের অমান্য হয়নি। বাড়ির আঁখ পেরোতেই অখিলেশরা না দেখলেও গ্রামের সেই ভর দুপুরে একটি বিশাল কালো ধোঁয়ার অবয়বকে অখিলেশের বাড়ির থেকে বেরিয়ে কঙ্কনার পেছন পেছন যেতে দেখে সবাই পড়ি মরি করে যে যেদিকে পারে দৌড়ে পালায়। যাওয়ার সময় কঙ্কনা শুধু একটি বাড়ি ঘাড় ঘুরিয়েছিল পেছনে গ্রামবাসীদের দিকে। সেই মুখ নাকি আজও গ্রামবাসীদের বেঁচে থাকা মুরব্বীরা ভুলতে পারে না। প্রায় আধা ঘন্টার মতো লাগে অখিলেশের বাড়িতে পৌঁছাতে। পথে যেতে যেতে তারা শুনতে পাচ্ছিল কঙ্কনা পুরো রাস্তাটাই কেঁদে কেঁদে এসেছে। গীতারও এবার ধীরে ধীরে মন গলতে থাকে। আগেই বলেছি, সুরেশ ও অখিলেশ বেশ প্রতিপত্তি ঘরের ছেলে। তাদের দালান বাড়ি দুটোর চারপাশে বিশাল প্রাচীর দেয়া আঁকে লোহার রেলিংয়ে প্রকাণ্ড সিংহ দরজা। অখিলেশরা বাড়ির দেয়ালে উঠতেই পেছনে আসা কঙ্কনা আঁকের সিংহ দরজা বন্ধ করে সেখান থেকে কাঁদো কাঁদো স্বরে বলে ওঠে, তোমার দাদা ঘরে শুয়ে আছে, তোমরা যাও, আমি রান্নাঘর থেকে তোমাদের জন্য জল নিয়ে আসছি। এতটা পথ তোমরা হেঁটে এলে জল পিপাসায় নিশ্চয়ই কষ্ট পাচ্ছ। গেট বন্ধ করা ব্যাপারটা গীতার কাছে কেমন যেন ঠেকলেও দাদার দুশ্চিন্তায় ব্যাকুল অখিলেশ কিছুই বুঝতে পারে না। গীতা ও বাচ্চাদের নিয়ে দাদার ঘরে প্রবেশ করে সে। সঙ্গে সঙ্গে পরিবেশটা বদলে যায়। বাইরে থেকে আচমকাই কেউ দরজা বন্ধ করে দেয় এবং বিকট স্বরে কঙ্কনা সহ আরো কেউ যেন পৈশাচিক হাসি হাসতে থাকে। কোথায় দাদা? সেখানে কেউ নেই। ঘুটঘুটে অন্ধকার ও বাইরে বিভৎস হাসি শুনে বাচ্চারা তাদেরকে জড়িয়ে ধরে। মুহূর্তের মধ্যে যে এমন ঘটবে অখিলেশ ও গীতা কল্পনাও করতে পারেনি। ঠিক সেই সময় বাইরে সুরেশের উচ্ছ্বসিত গলার স্বর শুনতে পাওয়া যায়। আরে বাহ, তুমি তো কামাল করে ফেলেছ। মানে এটা কি করে সম্ভব? কোনো বাধা ছাড়াই ছোট লোকগুলো তোমার সাথে চলে এলো। জানি তুমি বলেছিলে তোমার এই টোটকার জোরে তাদেরকে আনা যাবে, তাদেরকে স্বেচ্ছায় আসতে হবে, কিন্তু কিভাবে এই চমৎকারটা ঘটালে? কঙ্কনা সুরেশের কথায় গুরুত্ব দেয় না। সেই মুহূর্তে তার ভেতর যেন স্বয়ং শয়তান বিরাজমান। কঙ্কনা ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠস্বর করে বলে ওঠে, জোর খিদে পেয়েছে, এখন ওই ছোট ছোট বাচ্চাগুলোকে চাই। মুখের কথাগুলো তখন শেষ হয়নি কঙ্কনারূপী সেই পিশাচটার। ঠিক সেই সময় গতরাতের মতো কারো জয়ধ্বনি শব্দ ভেসে আসে। বলো বালাজি মহারাজ, পবন পুত্র হনুমান কি জয়। অখিলেশ ও গীতা ও বাচ্চারা একটা ঘোরের মধ্যে ছিল। যে জয়ধ্বনি কানে ঢুকেছে অমনি ঘোরটা কেটে যায়। তারা বালাজি মহারাজের নাম শোনা মাত্রই জোরে জোরে হনুমান চল্লিশা পাঠ করা শুরু করে। তুই তো জানিস না ভাই, মানুষ ভূত প্রেত বিশ্বাস করুক আর না করুক, যদি কখনো সেরকম কোনো বিপদে পড়ে তাহলে বাঁচার একটাই শেষ পথ, ভগবানের নাম নেয়া। অখিলেশ ভাবছিল বোকামির জেরে যে ভুল সে করেছে, এখন মরা ছাড়া কোনো গতি নেই। দেয়ালে পিঠ ঠেকে গেছে, ভগবানই এখন শেষ ভরসা। হনুমান চল্লিশা পড়া শুরু করতেই বাইরে হুটোপুটি চিৎকার শুরু হয়ে যায়। কঙ্কনার আর্তনাদ শোনা যায়। এখানে তোকে একটা তথ্য দিয়ে রাখি, গ্রামের মুরব্বীদের মুখে শুনেছি এই ধরনের কালো জাদু টোনা টোটকায় কোনো অপশক্তি বা প্রেত পিশাচকে আহ্বান করলে প্রাণের আহুতি দিতে হয়, কিন্তু সেই প্রক্রিয়া চলাকালীন কোনো কারণবশত বাধা সৃষ্টি হলে আহ্বানকারীকে তার মাসুল গুনতে হয়। সেই প্রেত বা পিশাচের ক্ষুধা নিজের প্রাণ আহুতি দিয়ে পর্যন্ত পূরণ করতে হয়। যাই হোক, ঘটনায় ফিরি। ঘরের ভেতর থেকে হনুমান চল্লিশার পাঠ ভেসে আসে, ফলে কঙ্কনার ভেতরে থাকা পিশাচ আর সহ্য করতে পারছিল না, যন্ত্রণায় ছটফট করছিল। এখানে হয়েছে কি, কঙ্কনা দ্রুত কার্যসিদ্ধির জন্য তার গুরুর অধীনে থাকা একটি ভয়ঙ্কর পিশাচকে আহ্বান করেছিল অখিলেশের পরিবারের 5 জনকেই শেষ করার জন্য। শেষ করা মানে এই নয় যে সিনেমার মতো গলা চিবিয়ে খাবে বা সম্পূর্ণ গিলে খাবে, ব্যাপারটা সেরকম নয়। আসলে প্রাণের আহুতি মানে কিছুদিনের মধ্যেই যেন অচেনা দুরারোগ্য ব্যাধিতে বা দুর্ঘটনায় প্রাণের শেষ হয়ে যায়। কিন্তু সমস্যা হলো, কঙ্কনা যে 5 জনের প্রাণের আহুতি দিয়েছিল তারা সেই মুহূর্তে রাম নাম করছে, বালাজি মহারাজের নাম করছে, আর
কেউ এক মনে ভগবান রামের নাম নিচ্ছে, হনুমান চল্লিশা পাঠ করছে, সেই সময় কোনো ভূত প্রেত পিশাচ বা অপশক্তি ছুঁয়ে দেবে এত বড় কলিজা তাদের নেই। ফলে সে পিশাচ কিছু তো করতে পারছেই না, উপরন্তু ভগবানের নাম সহ্য করতে না পেরে ছটফট করছে। এখন যে উদ্দেশ্যের জন্য সে কঙ্কনার শরীরে এসেছে তা যখন পূরণ করতে পারছে না, তখন সে জোরে জোরে চিৎকার করতে থাকে, আহুতি তার চাই। এদিকে হনুমান চল্লিশা পাঠ শেষ হওয়ার আগেই বাইরের পরিবেশটা শান্ত হয়ে যায় এবং পর মুহূর্তেই হঠাৎই সুরেশের আর্তনাদ ভেসে আসে। এ কি তোমার কি হলো? কঙ্কনা, ওঠো, কি হলো? কথা বলছো না কেন? সুরেশের আর্তনাদ শুনে পাড়া প্রতিবেশীরাও গেট খুলে ছুটে এসে দেখে কঙ্কনা পরলোক গমন করেছে। সুরেশের চোখ খোলাকে খোলাই রয়ে গিয়েছিল। সেই ভয়ঙ্কর পরিণতির চাক্ষুষ সাক্ষী সে। জীবিতকালে কঙ্কনা প্রচুর জাদু টোনা টোটকা ভূত প্রেত পিশাচ নিয়ে নিকৃষ্ট কাজ করত এবং সে কারণেই কিনা জানি না, কাকার বলা অনুযায়ী সেদিন এক অস্বাভাবিক দৃশ্য উপস্থিত সবাই চাক্ষুষ দেখেছিল। সবাই দেখে কঙ্কনার চোখগুলো আতঙ্কে যেন ঠিকরে বেরিয়ে আসছে, দাঁতে দাঁত লেগে জিভ কেটে যাচ্ছে, হাত পা বেঁকে যাচ্ছে, শরীর নিমিষেই পৌঁছতে শুরু করেছিল। মানে একটা স্বাভাবিক মৃতদেহ পৌঁছতে কতক্ষণ সময় লাগে এটা তো আমরা সবাই জানি, কিন্তু কঙ্কনার দেহ মিনিট 5 মধ্যেই দুর্গন্ধ ছড়ায়। ঠিক সেই সময় দরজার ভেতর থেকে হাত চাপড়ানোর শব্দ শুনতে পায় সবাই। একজনকে দরজা খুলতেই দেখে অখিলেশ, তার পুরো পরিবার দাঁড়িয়ে। পাড়া প্রতিবেশীরা বুঝতে পারে যে তাদেরকে বন্ধ করে রাখা হয়েছিল। অখিলেশ সবাইকে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসবে, তার আগে বাইরে থেকে আসা বিকেলের মরা রোদের আলোয় দেখে সমগ্র ঘরে কালো জাদু টোটকার সরঞ্জাম ছড়ানো। ঘরের মাঝে লাল সিঁদুরের একটি গোলাকৃতি গণ্ডি। তারা এতক্ষণ তার ভেতরেই দাঁড়িয়েছিল। গত রাতের মতো ভগবানের ইশারায় ভাগ্যিস হনুমান চল্লিশা পাঠ করেছিল, নইলে সবকিছু হয়তো ততক্ষণে শেষ হয়ে যেত। বাইরে এসে কঙ্কনার বিভৎস পচা গলা মৃতদেহ দেখে চমকে উঠেছিল ওরা। বাচ্চারা আতঙ্কে চিৎকার করে জড়িয়ে ধরে তাকে। কঙ্কনার মেয়ে পাশেই কাঁদছিল। গীতাকে দেখে কাকিমা বলে ছুটে জড়িয়ে ধরে। অখিলেশ আন্দাজ করতে পেরেছিল কেন এই পরিণতি, কিন্তু সে কোনোদিনও চায়নি যতই হোক সুরেশ কঙ্কনা তাদের আপনজন, আর বৌদি তো মায়ের মতো। খুবই আফসোস হয় অখিলেশের। যদি একটিবার বালাজি মহারাজের দরবারে 11 জনের মধ্যে তার ডাক আসত, তাহলে হয়তো পরিণতিটা অন্যরকম হতো, অন্তত প্রাণে মরতে হতো না কঙ্কনাকে। কিন্তু ভগবানের বিধানে বোধহয় আলাদা বিচার ধার্য ছিল। আসলে এই সমস্ত প্রেত পিশাচকে যারা নিজেদের শরীরে আহ্বান করে, তাদের কার্যসিদ্ধি না হলে যে এনেছে তার প্রাণটা দিতে হয়। সুরেশ তার ভুল বুঝতে পারে এবং নিজের সম্পত্তি সহ অখিলেশের কাছ থেকে নেওয়া সবকিছুর কাগজপত্র ফিরিয়ে দেয়। মেয়েকে তাদের দায়িত্বে রেখে নিরুদ্দেশ হয়ে যায়। পরবর্তীতে শোনা যায় সুরেশকে নাকি মাঝে মধ্যে উন্মাদের মতো এই গ্রামে ও গ্রামে ঘুরে বেড়াতে দেখা যেত। এই বলে সন্তোষ থামে। শ্রোতা বন্ধুদের অনুরোধ করব, সাময়িক লাভের আশায় কখনোই এরকম কালো জাদু টোনা টোটকায় পা দেবেন না, নইলে কঙ্কনার মতো আপনাদের পরিস্থিতিও একই হবে। আজ এ পর্যন্তই। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।